জুলাই শহীদ দিবস আজ। আবু সাইদ ওয়াসিম আকরামের রক্তে স্নাত আন্দোলনে নড়বড়ে হয়ে যায় শেখ হাসিনার ক্ষমতা। জুলাই শহীদদের স্বপ্ন পূরণের অঙ্গীকার প্রধানমন্ত্রী। শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আপিলের সময় শেষ বললেন নাহিদ ইসলাম। ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি। হাসিনা সহ বিগত সরকারের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ। গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের আশ্বাস চিফ প্রসিকিউটরের। দেখছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আছেন সহকর্মী সৈকত সাদিক। সরাসরি কথা বলছি তার সাথে। সৈকত, ফাইনালে ওঠার লড়াইয়ে জয় হলো আর্জেন্টিনার। ইংল্যান্ডকে বিদায় করার পর আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখছেন? সৈকত, এই মুহূর্তে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখছেন? দর্শক দেখতে পাচ্ছেন যে আজকে যে এই খেলা, আজকে আর্জেন্টিনার বিজয়ের পর এই যে উল্লাস, এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আর্জেন্টিনার যে বাংলাদেশের যে সমর্থকদের তাদের কিন্তু উল্লাস অব্যাহত রয়েছে। যেহেতু অনেক রাত তারপরেও কিন্তু এইখানকার যারা বাংলাদেশের সমর্থক আর্জেন্টিনার তারা কিন্তু ঘরে বসে নেই। তাদের মধ্যে যে উল্লাস তারা বলছেন যে তারা এই মেসিকে আর কেউ কিন্তু ঠেকাতে পারবে না। অপ্রতিরোধ্য মেসি, অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। এই আর্জেন্টিনা টানা বেশ কয়েকটি ম্যাচ যেভাবে ফিরে এসেছে, আর্জেন্টিনা আজকে তার সর্বোচ্চ সেরা খেলে দেখেছে। মেসি তার সেরা খেলা দেখেছে। একটি গোল পিছিয়ে থাকার পরও কিভাবে তারা সামনের দিকে এসেছেন, তারা যে তাদের জয় ছিনিয়ে নিয়েছেন সেটা কিন্তু তারা আজকে সেটা দেখিয়েছে। এবং সেই কারণে কিন্তু এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই রাজু ভাস্কর্য প্রাঙ্গণ সেটা কিন্তু জেগে আছে। এখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমর্থক তারা কিন্তু নেই, সারা ঢাকা থেকে যারা আর্জেন্টিনার সমর্থক তারা জার্সি পরে এসেছে, খেলা দেখেছে এবং অনেকেই কিন্তু ঢাকা থেকে আবার এখানে এসেছে এবং তারা এখনো উল্লাস করছেন। তারা স্লোগানে মুখরিত করে রেখেছেন। তারা বলছেন যে এবার আর্জেন্টিনাকে কেউ আর ঠেকাতে পারবে না। মেসি কিন্তু আবার দ্বিতীয়বারের মতো কাপ নেবে, এমনটাই কিন্তু এখন পর্যন্ত মেসির যে সমর্থক তারা কিন্তু এই সবই বলছে। নিঃসন্দেহে সমগ্র পৃথিবী দেখেছে ল্যাটিন আমেরিকার ফুটবলের সৌন্দর্য, যেভাবে মাত্র 7 মিনিটের ব্যবধানে দুইটা গোল দিয়ে কামব্যাক করে যেভাবে জিতে এসেছে। সত্যিকার অর্থে আর্জেন্টিনা ফাইনালে আসার কারণে মানুষ একটা বিশ্বকাপ দেখবে, ইংল্যান্ড আসলে ইউরো কাপ দেখত। ধন্যবাদ। দর্শকদের মধ্যে যে উল্লাস, আর্জেন্টিনিয়ান সমর্থক তাদের মধ্যে যে উল্লাস, সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে তারা আজকে এই টিএসসি, এই রাজু ভাস্কর্য প্রাঙ্গণ তারা আজ জেগে থাকবে। সকাল পর্যন্ত তারা এখানে এভাবে উল্লাস করবে এবং টিএসসি, মহসিন হল বা অন্যান্য জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় যে আজকে যে খেলা দেখেছে, হাজার দর্শক বা হাজার সমর্থক যারা এসেছিল বড় পর্দায় খেলা দেখতে, তাদের যে উল্লাস, তারা বলেছেন যে প্রত্যাশা অনুযায়ী তারা খেলা দেখতে এসেছিলেন, আর্জেন্টিনার বিজয়ের জন্য তারা এসেছিলেন, সেটা কিন্তু হয়েছে এবং তারা জয় নিয়ে কিন্তু বাড়ি ফিরেছে এবং তাদের প্রত্যাশা আগামী ফাইনালে স্পেনের সাথে যে খেলাটি হবে সেখানে আর্জেন্টিনার জয় হবে এবং মেসি তার যে কাপ সেটা ধরে রাখবে। এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণের সর্বশেষ পরিস্থিতি। সৈকত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সহকর্মী সৈকত সাদিক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে, ছিলেন আর্জেন্টিনার সমর্থকদের উৎসব আনন্দের সঙ্গী হিসেবে, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ অবস্থা। ২৪-এর কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের রক্তের বড় দাগ লাগে ১৬ জুলাই। পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আত্মাহুতি দেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। দিনটিতে চট্টগ্রামে ৩ জন ও ঢাকায় ২ জন শহীদ হন। আন্দোলনকারীদের দমাতে ছাত্রলীগই যথেষ্ট। ওবায়দুল কাদেরের এমন ঘোষণায় সংগঠনটির ক্যাডাররা ভয়ঙ্করভাবে হামলে পড়ে আন্দোলনরতদের উপর। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে সর্বস্তরের মানুষ। কোটা আন্দোলন রূপ নিতে থাকে গণ আন্দোলনে। রকুনুজ্জামানের রিপোর্ট। ২০২৪-এর ১৬ জুলাই এদিন কোটা সংস্কারের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব, কুড়িল চৌরাস্তা, গাবতলী, মোহাম্মদপুর ও উত্তরা হাউস বিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
নগর জুড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। মহাখালী রেললাইন, চাংখারপুল সহ কয়েকটি জায়গায় শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের ব্যাপক হামলায় আহত হয় বেশ কয়েকজন। এক পর্যায়ে নামানো হয় বিজিবি। এতে আন্দোলনের গতি আরও তেজি হয়। নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ব্র্যাক ইউনিভার্সিটির সামনে বেলা 10টার দিকে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। জাতীয় পতাকা, প্ল্যাকার্ড হাতে নিয়ে অবরোধে অংশ নেয় সাধারণ শিক্ষার্থীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন ছাত্রলীগের হামলায় নাস্তানাবুদ, নগর জুড়ে পুলিশ আর আওয়ামী লীগের যৌথ হামলায় শিক্ষার্থীরা মাঠের আন্দোলনে অনেকটা কোণঠাসা, ঠিক তখনই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে শহীদ হওয়া আবু সাঈদের ভিডিও সারা দেশে দুঃসাহসের বার্তা ছড়িয়ে দেয়। আন্দোলন রূপ নেয় দাবানলে। আবু সাঈদ ছাড়াও রাজধানীতে 2 জন এবং চট্টগ্রামে 3 জন শহীদ হন। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যের রং দিয়ে শিক্ষার্থীদের দমন, হত্যা, খুনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন। শিক্ষার্থীদের উপর লিলিয়ে দেওয়া হয় ছাত্রলীগকে। আন্দোলন আমরা মোকাবিলা করব, প্রতিহত করব এবং ইনশাআল্লাহ পরাস্ত। 16 জুলাই রাতে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয় সরকার। বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকার সাথে সারা দেশের সড়ক, রেল সহ সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজধানীর রাজপথ। কোটা আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে। এদিকে 16 জুলাই বারবার রাজু ভাস্কর্যের সামনে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় আন্দোলনরত শিক্ষার্থীরা। রাত 9টার দিকে হলে ফেরার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। নতুন কর্মসূচির পথে এগোয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। জুলাই গণ অভ্যুত্থানের অমর চেতনা কেবল ইতিহাসের গৌরব নয়, এটি ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা। ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান একথা বলেছেন। আশ্বস্ত করেছেন সরকার শহীদদের পবিত্র আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। ফেসবুক পেজে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, 2024 সালের এই দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ, চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে 6 জন শহীদ হয়েছিলেন। আবু সাঈদের বুকে পুলিশের গুলি করার দৃশ্য গণতন্ত্রকামী জনগণের মনে তীব্র ক্ষোভের সঞ্চার করে। কোটা সংস্কারের দাবি ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে মন নেয়। সেই আন্দোলনের ধারাবাহিকতায় বীর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। প্রধানমন্ত্রী বলেন, জুলাইয়ের সেই গণ অভ্যুত্থান শুধু একটি আন্দোলনই ছিল না, এটি ছিল দীর্ঘ 1.5 দশক ধরে জনগণের উপর চাপিয়ে দেওয়া ফ্যাসিবাদ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, লুণ্ঠন, গুম, খুন, দমনপীড়ন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে সমগ্র জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধ। সেই আত্মত্যাগ ও সংগ্রামের শক্তিতেই বাংলাদেশের মানুষ তাদের মর্যাদা, অধিকার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে নতুন করে প্রতিষ্ঠার সুযোগ লাভ করেছে। 16 জুলাই 2024 এই দিনে বৈষম্য বিরোধী আন্দোলনের মাঝে পুলিশের গুলিতে শহীদ হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। সে ঘটনা পেরিয়েছে 2 বছর। এর মাঝে আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী লীগের পতন হয়েছে, দেশ পেয়েছে নতুন নেতৃত্ব, কিন্তু স্বজনদের চোখের জল আজও শুকায়নি। যশ, খ্যাতি, অর্থ চান না তারা, দাবি শুধু ন্যায় বিচারের। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ছবি তুলেছেন শাহনওয়াজ জনি। 2024 সালের 16 জুলাই দেশ জুড়ে আগুনের লেলিহান শিখার মতো ছড়িয়ে পড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তার মাঝেই রংপুরে ঘটে যায় ইতিহাসে স্থান করে নেয়া এক ঘটনা। পুলিশের গুলি রুখতে বুক পেতে দেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। সাহসী এই তরুণের রক্ত ঝরার প্রতিবাদে গর্জে ওঠে শিক্ষার্থীরা। দেশ জুড়ে বেগবান হয় স্বৈরাচারী সরকারের পতনের দাবি। আবু সাঈদের আত্মত্যাগ রচনা করে নতুন এক বাংলাদেশের পথ। রংপুরের পার্কের মোড়ে আবু সাঈদের বুলেটের সামনে বুক পেতে দেওয়ার যুগান্তকারী ঘটনা আলোড়ন তোলে বিশ্বজুড়ে। সেদিন অন্যায় আর বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে আবু সাঈদ জীবন দিলেও তাকে হারানোর বেদনা আজও তাড়া করে পরিবারকে। তার মৃত্যুর পর পেরিয়েছে 2 বছর। ওই ছেলে না থাকাতে খুব দুর্বল, আর ছেলের জন্যে অন্তরতে দুঃখ দূর হয় না, শোক সময় বেদনা করে। যে যা বিচার করছে ওটা আমার মনোনীতভাবে হয়ই নাই। তা যাই হোক, যে যাই করছে সেটা যেন অতি দূরত্বে কার্যকর করা হয়, এটা আমার সরকারের কাছে দাবি। বিচারটা আমি দেখিয়ে যেন মরে যেতে পারি।
স্বজনরা জানিয়েছেন যশ, খ্যাতি, অর্থ, বিত্ত কিছুই চান না তারা। দাবি শুধু একটাই, আবু সাইদ হত্যার বিচার। যেরকম গোটা বিশ্ব দেখছে আমার ভাইকে যে গুলি করতেছে, ওই রকম যেন ঊর্ধ্বতন কর্মকর্তা শেখ হাসিনা যে আদেশ করছে যে ছাত্রক মারো, অকজানি ওই রকম করে ভারত থেকে আনে ফাঁসি দেওয়া হয়, ওই রকম করে মারা হয়। কোনো বিনিময়ের সাথে আবু সাইদ না, আবু সাইদ একটা দেশের গর্ব ছিল, যার কারণে সকলেই এখানে মুক্তি পাইছে। একটা স্বৈরাচার সরকার থেকে আমরা সকলে মুক্তি পাইছি। দক্ষিণ অঞ্চলের মানুষ জানে যে রংপুরে অনেক আবু সাইদকে ঘিরে উন্নয়ন হচ্ছে, কিন্তু আমাদের এখানে কোনো উন্নয়নই হয়নি। আবু সাইদের বীরত্বপূর্ণ মৃত্যুকে সমাজ, রাজনৈতিক ও তাত্ত্বিক কাঠামোতে বিশ্লেষণ করা জরুরি বলে মত বিশ্লেষকদের। শহীদ আবু সাইদ শুধু একটি নাম নন, তিনি তারুণ্যের সাহস, প্রতিবাদ আর আত্মত্যাগের প্রতীক। তার রক্তে জেগে উঠেছিল স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ, যার ঢেউ ছড়িয়ে পড়েছিল সারা দেশে। সেই আন্দোলনের পথ ধরেই জন্ম নিয়েছে নতুন বাংলাদেশের প্রত্যাশা। তাই তার স্মৃতি, মর্যাদা ও আদর্শ সংরক্ষণ শুধু ইতিহাসের দায় নয়, ভবিষ্যৎ প্রজন্মেরও। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, পীরগঞ্জ, রংপুর। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, দেশে এলেই শেখ হাসিনাকে গ্রেফতার করে আদালতের রায় কার্যকর করা হবে। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, যারা গণহত্যা চালিয়েছে তাদের প্রত্যেককে আইনের মুখোমুখি হতে হবে। আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের ন্যূনতম অনুশোচনাও নেই। আওয়ামী লীগের ইতিহাস জনগণকে হত্যা, দমন-পীড়ন ও বর্বরতার ইতিহাস। বলেন, দল হিসেবেও আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হবে। আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী শক্তিকে চিরতরে পরাজিত করতে হবে। আওয়ামী লীগের প্রত্যাবর্তন এবং ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় ও অটুট রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফ্যাসিবাদী গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার প্রধান শেখ হাসিনা এবং তাদের দলীয় নেতা কর্মীরা এই গণহত্যার জন্য তাদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই, ক্ষমা প্রার্থনা তো দূরের কথা, জুলাই যোদ্ধাদেরকে তারা অপরাধী হিসেবে তকমা দিচ্ছে। তারা বলছে যে জঙ্গিবাদী তৎপরতার মধ্য দিয়ে তাদেরকে নাকি রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই যখন অবস্থা, তারা আবারও বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন দেখে এর চাইতে ঘৃণিত, লজ্জিত আর কোনো বাক্য হতে পারে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার মামলার রায়ের আপিলের সময় শেষ। সরকারকেই সময় নির্ধারণ করে তাকে দেশে এনে ফাঁসির রায় বহাল রাখতে হবে। বুধবার জাতীয় ছাত্র শক্তির আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে স্মরণগাথায় জুলাই বিপ্লবের দিনগুলি শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। বলেন, একটি দল জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথা বললেও তার কোনো নমুনা দেখা যাচ্ছে না। নাহিদ ইসলাম বলেন, জুলাই নিয়েই রাজনীতি করতে হবে। জুলাইয়ের রাজনীতি গণতন্ত্রের রাজনীতি, আর জুলাইয়ের বিপরীত রাজনীতি ফ্যাসিস্টের রাজনীতি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষক নিয়োগের নানা অব্যবস্থাপনা নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম। আলোচনা সভায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাইয়ের পক্ষের শক্তির সকল দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ডিসেম্বরে আসবে কি কবে আসবে এটা বাংলাদেশ সরকারকে নির্ধারণ করতে হবে। এবং গতকালকে সরকারের জায়গা থেকেও স্পষ্ট করা হয়েছে যে শেখ হাসিনার আত্মসমর্পণের আসলে কোনো সুযোগ নাই। তিনি আসবেন এবং তাকে আসা মাত্রই এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হবে এবং তার রায় কার্যকর করা হবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলার সময় একটা ওনার স্বভাব সুলভভাবেই উনি এখানে একটা নোক্তা রেখেছেন, একটা ফাঁদ রেখেছেন যে আপিল করা যাবে কিনা, আপিল করা যাবে কিনা সেটা আইন ব্যবস্থা নেবে, আপিল করা যাবে না। শেখ হাসিনার মামলার আপিলের রায় যখন হয়েছে, আপিল করার সুযোগ ছিল 30 দিন। সেই 30 দিনে শেখ হাসিনার পক্ষ থেকে কেউ আপিল করে নাই, ফলে শেখ হাসিনার মামলার রায়ে কোনো আপিলের সুযোগ নাই। এবং আমরা আশা রাখি সুপ্রিম কোর্ট, মহামান্য আদালত কমপ্লিট জাস্টিস হিসেবে শেখ হাসিনার যে ফাঁসির রায়, সেই রায়কেই বহাল রেখে সেটাকে কার্যকরের ঘোষণা দেবে। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার সহ বিগত সরকারের সময়কার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে এ পর্যন্ত ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে, জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ।
এর মধ্যে দেশে 57,000 কোটি টাকা এবং বিদেশে 19,000 কোটি টাকা সমমূল্যের সম্পদ রয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে 2024-25 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএফআইইউর প্রধান ইখতিয়ার উদ্দিন মাহমুদ মামুন। তিনি জানান 2024-25 অর্থ বছরের 30,199টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 95% অভিযোগ পাওয়া গেছে ব্যাংক থেকে, যা আগের বছরের চেয়ে 74 ভাগ বেশি। এসব অপরাধে যেই জড়িত হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে বছর শেষে সুখবর পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএফআইইউ প্রধান। জুলাই গণ অভ্যুত্থানে 1400 শহীদের সবার পরিচয় শনাক্ত করে তাদের হত্যাকারীদের বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ হারানো বহু শহীদের গণকবর দেওয়া হয় রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। জুলাই মাসে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তদন্তের অংশ হিসেবে বুধবার রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের গণকবর পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, গণহত্যায় জড়িত সবাইকে চিহ্নিত করা হবে এবং যত শক্তিশালী হোক নিশ্চিত করা হবে বিচার। জুলাই অভ্যুত্থানে প্রকৃত শহীদের সংখ্যা জাতিসংঘের রিপোর্টের সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 2024-এর গণ অভ্যুত্থানে 1400 জন নিহত এবং প্রায় 25,000 জন আহত হয়েছিলেন। আবারও দেশের খবর। দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা রক্ষা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বলেন, সই করা জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নে সরকার দায়বদ্ধ। বলেন, বাংলাদেশে চরমপন্থা বা উগ্রবাদের ঠাঁই হবে না। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। প্রধানমন্ত্রীকে সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনে বুধবার শেষ কার্যদিবসে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাজেটের সুফল জনগণের কাছে পৌঁছাতে হলে সরকার বেসরকারি সব কর্তৃপক্ষের সহযোগিতা দরকার। বলেন, অনেক বিষয়ে মত দ্বিমত থাকবে, কিন্তু আলোচনা হবে দেশের কল্যাণের জন্য। জনগণের কাঙ্ক্ষিত এই সংসদ প্রত্যেক সংসদ সদস্যের প্রচেষ্টায় জনগণের সংসদ হয়ে উঠেছে। আমাদের মধ্যে হয়তো দ্বিমত আছে, কিন্তু সংসদের উভয় পার্শ্ব প্রাণবন্ত আলোচনা করেছে, যে যার চিন্তা উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। মাননীয় স্পিকার, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, এটাই হচ্ছে সংসদীয় গণতন্ত্রের মাধুর্য। এই পবিত্র জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা নির্বাচনের আগে প্রায় সবগুলো রাজনৈতিক দল, আজ আমার দল, একই সাথে বিরোধী রাজনৈতিক দল, আমরা এই জুলাই সনদ স্বাক্ষর করেছিলাম। মাননীয় স্পিকার, আগেও বলেছি, আজও বলছি, পরিষ্কারভাবে ব্যর্থহীন ভাষায় আমি বলতে চাই, আমরা জুলাই সনদ যেটি স্বাক্ষর করেছিলাম, স্বাক্ষরিত প্রতিটি জুলাই সনদের স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ। মাননীয় স্পিকার, তারেক রহমান বলেন, ন্যায় পরায়ণতা ও ন্যায় বিচার হবে রাষ্ট্রের শেষ কথা। বাংলাদেশে ধনী অথবা গরিব কেউই বৈষম্যের শিকার হবেন না এবং দৃঢ়ভাবে আমরা প্রত্যেকে বিশ্বাস করি সেই বাংলাদেশ, যে বাংলাদেশে চরমপন্থা কিংবা উগ্রবাদের কোন রকম ঠাঁই হবে না। মাননীয় স্পিকার, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না। মাননীয় স্পিকার, স্বৈরাচারের সময় কিভাবে প্রতি বছর এই দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে, যার ফলে বিরোধী দলীয় নেতা ওনার বক্তব্যে যে রাস্তাঘাট বা যেটারই উনি বিবরণ দিয়ে থাকুক না কেন, এই সকল সমস্যাগুলো একটি অন্যতম কারণ হচ্ছে এই দুর্নীতি। মাননীয় স্পিকার, এবং এই দুর্নীতিকে যে কোনোভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক, টুটি চেপেই হোক, যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার মাননীয় স্পিকার বদ্ধপরিকর। অর্থনীতির নানা খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি কর্মসংস্থান তৈরি করার লক্ষ্য সরকারের। সমগ্র বিশ্ব একটি যুদ্ধ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে এবং এই সংসদ, এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অপরিসীম। মাননীয় স্পিকার, এমন পরিস্থিতিতেও আমরা ঘুরে দাঁড়াতে শুরু করেছি। মাননীয় স্পিকার, অর্থনৈতিকভাবে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছি। মাননীয় স্পিকার, আমাদের সরকারের যে মূল যে কটি পরিকল্পনা, তার অন্যতমই হচ্ছে যে বিনিয়োগ নির্ভর থেকে
অর্থনীতিকে ঋণ নির্ভর থেকে অর্থনীতিকে আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে পরিণত করব। কর্মসংস্থান সৃষ্টি করব, সম্পদ তৈরিতে আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতি হবে আমাদের প্রধান চালিকা শক্তি, মাননীয় স্পিকার। এবং সেই কারণেই বর্তমান সরকার সকল পরিকল্পনা এমনভাবে তৈরি করেছে যাতে ইনশাআল্লাহ 2034 সালের মধ্যে আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতির কাছাকাছি চলে যেতে পারি। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের উন্নয়নের গল্প ও বাস্তবতার মিল নেই, সব জায়গা থেকে লুটপাট করছে ফ্যাসিস্ট সরকার। তিনি বলেন, বর্তমান সরকার কাজ করছে জনগণকে সুফল পৌঁছে দেওয়ার জন্য। সেই ফ্যাসিবাদের উন্নয়নের সেই গল্প এবং বাস্তবতার মধ্যে কোনোই মিল পায়নি মাননীয় স্পিকার। সবশেষে অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন স্পিকার। সমাপ্ত ঘোষণা করছি। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দুর্যোগের কারণে যারা পরীক্ষা দিতে পারেননি তারা চাইলে চট্টগ্রাম বোর্ডের সাথে অভিন্ন প্রশ্নে একই সাথে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। সংসদে এমন তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন। একই সাথে পদার্থবিজ্ঞানের ভুল 2টি প্রশ্নের ক্ষেত্রে পুরো নম্বর দেয়া হবে শিক্ষার্থীদের। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। মাননীয় স্পিকার, যেহেতু এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, তাই বিশেষ বিবেচনায় এই বিশেষ সুযোগ প্রদান করা হলো। মাননীয় স্পিকার, পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভুল প্রশ্নপত্র প্রণয়নের দায়ী ব্যক্তিদের ইতিমধ্যেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি আবারও আশ্বস্ত করছি, পদার্থবিজ্ঞান প্রথম পত্র 6 নম্বর প্রশ্ন এবং 7 নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জুলাই শহীদ দিবস আজ। আবু সাইদ ওয়াসিম আকরামের রক্তে স্নাত আন্দোলনে নড়বড়ে হয়ে যায় শেখ হাসিনার ক্ষমতা। জুলাই শহীদদের স্বপ্ন পূরণের অঙ্গীকার প্রধানমন্ত্রী। শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আপিলের সময় শেষ বললেন নাহিদ ইসলাম। ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি। হাসিনা সহ বিগত সরকারের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ। গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের আশ্বাস চিফ প্রসিকিউটরের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।